দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগেই খুলে দেওয়া হচ্ছে ঢাকা বগুড়া মহাসড়কে নির্মিত 11টি উড়াল সেতুর মধ্যে 9টি। পাশাপাশি হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খোলা হচ্ছে। তাছাড়া চালু হয়েছে ঢাকা রংপুর মহাসড়কের 4 লেন। ফলে বিগত সময়ে তীব্র যানজট দেখা গেলেও এবারে ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছে সড়ক ও জনপথ বিভাগ। ইউসুফ দেওয়ান রাজুর তথ্যছবিতে প্রতিবেদন। যমুনা সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত 22 কিলোমিটার এই মহাসড়ক দিয়ে প্রতিদিন 17 থেকে 20 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের আগে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। এতে করে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। তবে এই মহাসড়ক 4 লেনে উন্নীত করায় এই পথের যাত্রীরা এবার ঈদ যাত্রায় ফল পাবেন। এবার আপনার ব্রিজগুলো কাজ হয়ে যাচ্ছে এবং রাস্তার কাজ অনেকটুকু হয়ে গেছে, যার জন্য গাড়ি ঘোড়া মনে করেন জাম তেমন বাজবে না। 4 লাইন তো সব রাস্তায় ক্লিয়ার। লাইন থেকে আপনার সেতু পর্যন্ত যে রাস্তাটা ছিল এটা তো আমি কালকে রাত্রে দেখলাম যে ক্লিয়ার ছিল। এখন আসতে লাগে হয়তো টুকটাক কাজ করছে, ওই জন্য একটু বন্ধ আছে, কিন্তু রাস্তা জাম হবে না, ক্লিয়ার থাকবে। সরকার অনেক কাজ করছে, অনেক ব্রিজ ট্রিজ সব কিছু খুলে দিয়েছে। এবার ইনশাল্লাহ আমরা মোটামুটি স্বাভাবিকভাবেই রোড ঘাটে গাড়ি চালাতে পারবো ইনশাল্লাহ। ফ্লাইওভার খোলার কারণে ঢাকা থেকে উত্তরবঙ্গে যাতায়াতের জন্য সুন্দরভাবে মানুষ যাতায়াত করতে পারবে। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ জানায়, যমুনা সেতুর পশ্চিম পাশ থেকে চান্দাইকোনা পর্যন্ত 4 লেন রয়েছে। শুধু ভুইয়াগাতির একটি পয়েন্টে 3 লেন থাকবে। প্রকল্পের যেসব আন্ডারপাস, ফ্লাইওভার এবং বড় বড় ব্রিজ আছে, যেমন ঝাওয়েল ওভারপাস, এইটা আমরা খুলে দিচ্ছি। তো আশা করা যায় এবারের ঈদে তেমন কোনো সমস্যা হবে না এবং ঘরমুখ মানুষ এবার স্বস্তি পাবে। অন্যদিকে দুর্ভোগ এড়াতে শিগগিরই যমুনা সেতু পশ্চিম উত্তরের ঢাকা বগুড়া মহাসড়কে নির্মিত 11টি উড়াল সেতুর মধ্যে 9টি ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খুলে দেওয়া হচ্ছে বলে জানান এই প্রকল্পের পরিচালক। প্রায় 39টা আন্ডারপাস আমাদের ধরা আছে সাসিটুতে। প্রায় সবগুলি শেষ হয়ে গেছে, একটা কি দুইটা বাকি আছে, ওইটাও আমরা এই ঈদের আগে ছেড়ে দিচ্ছি। তো আমার ধারণা যে ওখানে অলরেডি 4 লেন সুবিধা ছিল, কিন্তু এখন আরও আমরা 6 লেন সুবিধা হয়ে গেল। 6 লেন সুবিধা হলে যে চলাচলে আর কোনো বাধা হওয়ার কথা না। এই মহাসড়ক দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষ চলাচল করে। শারমিন স্বপ্না, 71। দর্শক, উড়াল সেতুর খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। আর রাজ্য প্রতিবেদনে দেখলাম যে ঈদের আগেই খুলে দেওয়া হচ্ছে ঢাকা বগুড়া মহাসড়কে নির্মিত 11টি উড়াল সেতুর মধ্যে 9টি উড়াল সেতু খুলে দিলে কি ধরনের সুবিধা পাবেন যাত্রীরা, এই বিষয়ে কি বলছেন এবং যানজট কতটা কমবে ঢাকা বগুড়া মহাসড়কে, কি মনে হচ্ছে? আপনি জানেন যে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মানুষের কিন্তু একমাত্র চলাচলের স্থান হচ্ছে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের এই সড়কটি, যে সড়ক দিয়ে বিগত সময়ে পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে কিন্তু যানজট সৃষ্টি হতো। সরকারের নানামুখী উদ্যোগের কারণে কিন্তু ঢাকা থেকে উত্তরাঞ্চলের 4 লেন মহাসড়ক এবং এই মহাসড়কে যে নির্মিত 11টি আন্ডারপাসের মধ্যে 9টি আন্ডারপাস ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং ইন্টারচেঞ্জ আন্তর্জাতিক সার্ভিস লেন যেটা, সেই লেনের কিন্তু আপনার ঢাকা এবং বগুড়ার যে লেনটা রয়েছে সার্ভিস লেন, সেই লেনটাও খুলে দেওয়া হয়েছে। এ কারণে কিন্তু এবার ঈদ যাত্রী উত্তর ঢাকা থেকে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মানুষের কিন্তু ভোগান্তি অনেকটাই কমেছে। এ পর্যন্ত কিন্তু এই মহাসড়কের কিন্তু কোথাও কোনো যানজটের সংখ্যা দেখা যায়নি। প্রকল্প পরিচালকরা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু যে মহাসড়কের সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম সংযোগের বগুড়া পর্যন্ত যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের কিন্তু 9টি আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে এবং ইন্টারচেঞ্জার সার্ভিস লেনটা খুলে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু এই মহাসড়কে এখন পর্যন্ত কোনো যানজটের সংখ্যা দেখা যায়নি। বাস চালক এবং সাধারণ যাত্রীরা জানিয়েছেন যে অনেকটাই স্বস্তির মধ্যে দিয়ে কিন্তু তারা ঘরমুখী যাত্রীরা তারা বাড়িতে নিরাপদে পড়ছেন। ইতিমধ্যে কিন্তু এই মহাসড়কের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 8 শতাধিক পুলিশ মহাসড়কে মোতায়েন করা রয়েছে। বিশেষ করে
মহাসড়কের যে স্থানগুলোতে গাড়ি থামানো হয়, যাত্রী নামানো হয়, সেই স্থানগুলোতে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, তারা যেন নিশ্চিন্তে বাড়িতে ফিরতে পারে এবং কোনো ধরনের ডাকাতের কবলে না পড়ে। এই জন্য কিন্তু পুলিশের মোবাইল টিম এবং মোটরসাইকেলের যে একটা টিম রয়েছে, তারা কিন্তু সার্বক্ষণিক এই মহাসড়কের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। ইউসুফ দেওয়ান রাজু, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, উড়াল সেতুর খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী ইউসুফ দেওয়ান রাজুর কাছ থেকে। উত্তরাঞ্চলে নিরাপদ ঈদ যাত্রার নিরাপত্তায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের 7 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, এই চাপ মোকাবেলায় মঙ্গলবার থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের সীমানায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হলো। এই সময় মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পাড় গোল চক্কর পর্যন্ত মহাসড়কে তিনি পরিদর্শন করেন। তিনি বলেন, সড়কের যানজট এবং শৃঙ্খলা রক্ষায় তারা সতর্ক আছে। তারপরও আমরা সকল বিষয়কে মাথায় রেখে এই ঈদ যাত্রাকে কিভাবে আরো একটু মানুষের স্বস্তিদায়ক পরিবেশে করা যায়, সেই লক্ষ্যে আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের সর্বোচ্চ পর্যায়ের সকল ফোর্স এবং আমি নিজে এই ডিপ্লয়মেন্ট প্ল্যান্টের সাথে সরাসরি জড়িত থেকে মানুষদের, ঘরমুখী মানুষদেরকে কিভাবে স্বস্তিদায়ক পরিবেশে তাদের ঈদ যাত্রাকে আমরা যাতে স্বাচ্ছন্দ্যভাবে নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের সকল প্রচেষ্টা থাকবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে ছিনতাই ও ডাকাতি বেড়েছে। আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত 7 মাসে এই মহাসড়কে ছোট বড় বেশ কয়েকটি ছিনতাই ও ডাকাতি হয়েছে, যে কারণে এবারের ঈদ যাত্রায় আতঙ্ক তৈরি হয়েছে জনমনে। হাবিবুর রহমানের তথ্যছবিতে প্রতিবেদন। বাংলাদেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে 18 থেকে 20 হাজারেরও বেশি যানবাহন। আর এই 2 ঈদের সময় সেই চাপ বেড়ে যায় প্রায় দ্বিগুণ। অথচ এই মহাসড়কে এখন যাত্রীদের আতঙ্ক। আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত 7 মাসে ছোট বড় বেশ কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। সন্ত্রাসী কার্যক্রম চলতেছে, আমরা তো নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমরা সঠিকভাবে বাড়ি ভালোভাবে যাইতে পারবো কিনা তাই জানি না। দেশের যে পরিস্থিতি, আমরা গ্রামের বাড়ি কিভাবে যাবো? জায়গায় জায়গায় ছিনতাই, চুরি, রাজধানী। আমরা যদি এখন যাই তা আমাদের কেউ নিরাপত্তা দিতে পারবে। প্রশাসন আমাদের দিকে আরো বেশি খেয়াল রাখে, যেন বেশি নিরাপত্তা দেয়, তাহলে আমরা নিরাপত্তাভাবে বাড়ি ফিরতে চাই। পরিবহন কর্মকর্তারা বলছেন, প্রশাসনের তৎপরতা থাকলে ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। ইদানিং একটু চুরি ছিনতাই বেশি হয়তো, এই জন্য আমাদের একটু সংকটই মনে হয়। প্রশাসন যদি থাকে আমাদের পাশে, ইনশাল্লাহ আমরা সুন্দরভাবেই যাত্রী সার্ভিস দিতে পারবো, এটা আমাদের আশা আছে। আইন শৃঙ্খলা জোরদার করতে হবে। আইন শৃঙ্খলা জোরদার করলে সবাই নিরাপদভাবে বাসায় যেতে পারবে। এদিকে ঈদের ছুটিতে এই মহাসড়কের সাইনবোর্ড বাস স্ট্যান্ডের উভয় লেনে মৌচাক বাস স্ট্যান্ড, চিটাগাং রোড, কাঁচপুর ব্রিজের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ অংশের তারাবো, মদনপুর ও মোগরাপাড়া অংশে পুলিশের নিরাপত্তার পাশাপাশি আনসার সদস্যরাও সহায়তা করবেন। 5 আগস্টের পর থেকে আপনি বর্তমান সময় যদি তুলনা করেন, আপনি দেখবেন সেটা অনেক অংশে কমে আসছে। ইনশাল্লাহ আমরা কাজ করে যাচ্ছি, এই আরো পরিস্থিতি আরো উন্নতি করতে পারব। এদিকে জেলা পুলিশ কর্মকর্তা বলছেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তায় ডাকাতি, ছিনতাই রোধে বাড়তি সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি মহাসড়ক জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল টিম বাড়ানো হয়েছে। এবং নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে বলবো যে নিরাপত্তা আমাদের এখন থেকেই, পুরো ঈদের মাস আগেও ছিল, এখন স্পেশালি আমার মহাসড়কগুলোতে টহল টিম বাড়ানো হয়েছে, ফুট প্যাট্রোল বাড়ানো হয়েছে। এগুলো প্রতি রাতেই আমাদের সিনিয়র কর্মকর্তারা এগুলো মনিটরিং করছে। নারায়ণগঞ্জের থানাগুলো থেকে পাওয়া পুলিশের হিসেবে গত 6 মাসে মহাসড়কের ডাকাতির ঘটনায় নারায়ণগঞ্জের 5 থানায় 23টি মামলা হয়েছে। এর মধ্যে রূপগঞ্জ থানায় 13টি, বন্দরের 4টি, 2500-এ 2টি, সিদ্ধিরগঞ্জ থানায় 4টি মামলা হয়েছে। এসব মামলায় 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে কাঁচপুর হাইওয়ে থানায় গত 6 মাসে মামলা হয়েছে 6টি। শাকিলা শম্পা, 71। দর্শক, এই বিষয়ে আরো জানবো। এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, মহাসড়কের কোন কোন অংশে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে? প্রশাসন কি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, কি দেখছেন?
লিনিয়া, নারায়ণগঞ্জের সাইনবোর্ড অংশ থেকে সোনারগাঁ পর্যন্ত যে 21 কিলোমিটার হাইওয়ে রয়েছে, এর মধ্যে কাঁচপুর থেকে সোনারগাঁ পর্যন্ত 16 কিলোমিটার আছে। এটা মোটামুটি একটা ডাকাতির হট স্পট হিসেবে পরিণত হয়ে গেছে। এখানে বিগত 6 মাসে প্রায় 23টি ডাকাতির কথা জেলা পুলিশের সূত্রে জানা গেলেও হাইওয়ে পুলিশ বলছে 6টি হয়েছে, তাদের হিসাবে 6টি। এর মধ্যে রূপগঞ্জের সবচেয়ে বেশি 13টি, পাশাপাশি অন্যান্য থানায় 2টি এবং 4টি করে হয়েছে। হাইওয়ে থানায় 6টি মামলা রুজু হয়েছে। তবে যে বিষয়টা আমি আপনাকে কিছু বলতে চাই সেটা হচ্ছে যে এইখানে ভুক্তভোগী যারা আছেন, আমরা কয়েকজন ভুক্তভোগীও আমাদের সাথে কথা হয়েছিল, তারা আসলে মামলার জটিলতা এবং পুলিশের ঝামেলার কারণে অনেক সময় তারা অভিযোগ না করেই তারা চলে যাচ্ছেন। কারণটা হচ্ছে এটা প্রমাণ করা, কারণ হচ্ছে ডাকাতির বিষয়টা আসলে প্রমাণ করা এবং সাক্ষী দেওয়া, এগুলো একটা আইনি জটিলতার একটা বিষয় হয়ে থাকে। এই জায়গাটায় বিগত 6 মাসে যে কয়েকটা বড় বড় ঘটনা ঘটছে, তার মধ্যে আপনার 8ই ডিসেম্বর হয়েছে। 8ই ডিসেম্বর 2024-এ মহাসড়কে সোনারগাঁ অঞ্চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা গাড়ি বহরের মধ্যে ডাকাতি হয়। তারপরে 26শে ফেব্রুয়ারি 2025-এ সোনারগাঁর আশারিয়াতে সাধু পেপার মিলের সামনে একটি বড় রকমের একজন প্রবাসীর গাড়িতে ডাকাতি হয়। তারপরে 15ই মার্চে একটা হয়। তারপরে হয় আপনার পরবর্তীতে 15ই মার্চের পর যে ঘটনাটা ঘটে, সেখানে প্রায় তাদের 1,10,00,000 টাকা ডাকাতরা ছিনিয়ে নেয়। এগুলো ছিল গত কয়েক মাসের বড় কয়েকটি ঘটনা। এর বাইরে আরো কিছু ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে, যেগুলো আসলে অভিযোগের বাইরে থেকে যায়। তো সংশ্লিষ্টরা আমাদেরকে বলেছেন যে আসলে এই ঘটনা ঘটার মূল 2টা কারণ। সেটা হচ্ছে গাড়ি যখন স্লো হয়ে যায় রাস্তার মধ্যে, তখনই ডাকাতরা গাড়ির মধ্যে হামলা করে। তো সেক্ষেত্রে 2টা কারণকে বড় হিসেবে দেখা গেছে। সেটা হচ্ছে রাস্তার মধ্যে রাস্তায় খানাখন্দকে ভরা, যখন যেখানে থাকে সেখানে গাড়ি স্লো হচ্ছে, পাশাপাশি স্লো গতির গাড়ি, বিশেষ করে অটো এবং রিক্সা যখন গাড়িতে চলাচল করে রাস্তায়, তখন পেছনের গাড়িগুলো জ্যামে পড়ে যায় কিংবা স্লো হয়ে যায়, তখনই ডাকাতরা সেখানে সহজে আক্রমণ করতে পারে। তবে এখনো পর্যন্ত আমরা কিন্তু ট্রাকের উপর নিষেধাজ্ঞা মহানগরে দেখলেও কিন্তু এই মহাসড়কের মধ্য দিয়ে কিন্তু এখনো পর্যন্ত ধীরগতির গাড়ি এখনো চলছে, যেটা এখনো ঝুঁকি রয়ে গেছে বলে সংশ্লিষ্ট মনে করে থাকেন। তবে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা এখনো অতিরিক্ত ফোর্স ডেপ্লয় করেছেন, এবং জেলা পুলিশ সুপার আমাদেরকে প্রতীশ কুমার আমাদেরকে বলেছিলেন যে তারা যথেষ্ট পরিমাণে সাদা কাপড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি থানা পুলিশ কাজ করছে, অতিরিক্ত ফোর্স রয়েছে এবং টহল টিম রয়েছে। এখন আশা করা যাচ্ছে যদি এই সংস্থাগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করে এবং মানুষকে সচেতন হয়, তাহলে হয়তোবা এবার ঈদযাত্রা অনেকটা। হাবিবুর রহমান, ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তীতে আরও এই বিষয়ে বিস্তারিত অবশ্যই জানবো আপনার মাধ্যমে। মহান স্বাধীনতা দিবসে মেট্রো রেলের আদলে কমিউটার ট্রেন চালু হলো ঢাকা নারায়ণগঞ্জ রুটে। যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এই ট্রেন সার্ভিস চালু করা হলো বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখন থেকে প্রতিদিন এই পথে নতুন 8 জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। মতো যাত্রী চলাচল করেন ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে। কম ভাড়ায় যানজটমুক্ত, নিরাপদ এবং অল্প সময়ে গন্তব্যে পৌঁছতে পারায় রেলপথকেই বেছে নেন যাত্রীরা। দিন দিন জনপ্রিয় হয়ে ওঠে এই বাহন। কিন্তু রেল সংকটে ভোগান্তি বেড়ে যায় যাত্রীদের। আর এই ভোগান্তি এড়াতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার বিশেষ অনুরোধে এবং বাংলাদেশ রেলওয়ের সার্বিক তত্ত্বাবধানে চালু হলো কমিউটার ট্রেন সার্ভিস। এখন থেকে প্রতিদিন এই পথে মেট্রো রেলের আদলে নতুন 8 জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। আপনি যে কোনো বগি থেকে লাস্ট বগি পর্যন্ত আপনি হেঁটে যেতে পারবেন, একটা ইন্টার কানেক্টিভিটি আছে। এবং যেহেতু এটি নতুন মেট্রো রেলের আদলে তৈরি এই বগিগুলো আমাদের দেশেই, সেহেতু আপনি যেমন বসে যেতে পারবেন, সেহেতু দাঁড়িয়ে যাওয়ার মতো সেফটি এনশিওর করা আছে। এমন উদ্যোগে খুশি যাত্রীরা। তারা বলেন যানজট আর বেশি ভাড়ার কবল থেকে মুক্তি মিলবে এবার। আগে একটা ট্রেনের জন্য সারাক্ষণ টাইম ধরে পড়ে থাকতো, আরেকটা ব্যাপার হতো যে অর্ধেক ট্রেন গিয়ে ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যেত। যে নতুন 8 জোড়া ট্রেন উদ্বোধন, সেই সুফলটা আমরা পাবো বলে আশা করছি। কারণ নারায়ণগঞ্জ থেকে আমরা প্রতিনিয়ত ঢাকা যেতে হয়, সেই কারণে আমরা এই নতুন 8 জোড়া ট্রেন উদ্বোধনের কারণে আমাদের সময়টা বাঁচবে। আমরা এখন নির্ভয়ে আসতে পারবো যে আমরা না হয় একটা মিস করলে আরেকটা ধরতে পারবো। এটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়েছে। এটার জন্য জেলা প্রশাসককে সাধুবাদ জানাই। যাদের উদ্যোগে ট্রেনটা চালু হচ্ছে জেলা প্রশাসক, তাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং এরকম আরো ভালো ভালো কাজ
সামনে আমাদেরকে উপহার দেওয়ার জন্য তাদের কাছে আমরা আকুল আবেদন করছি। যাত্রীদের ভ্রমণের সুবিধায় ট্রেনে থাকবে 11টি কোচ। এই ট্রেনে 592 জন যাত্রী বসে যেতে পারবেন, আর ট্রেনটি একসঙ্গে 1176 জন যাত্রী বহন করতে সক্ষম। যদি এই একবারে 500 প্যাসেঞ্জার চলে যায় তাহলে নারায়ণগঞ্জে জ্যাম জট কমে যাবে। এই জ্যাম জট কমার জন্য এই ট্রেনের সুবিধা, প্যাসেঞ্জার বসেও যাইতে পারবে, মেট্রো রেলের মতন আবার দাঁড়ায়ও অনেক প্যাসেঞ্জার যাইতে পারবে। যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। চাহিদা থাকলে ট্রেনের সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানান তিনি। রেল লাইনের পাশে যেভাবে নোংরা পরিবেশ ছিল আপনারা জানেন, গত 3 দিনে আমরা এগুলো ক্লিন করে ফেলেছি এবং আমরা আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় এই কার্যক্রমগুলো আগামীতেও চলবে। নারায়ণগঞ্জ থেকে সকাল 5টা 45 মিনিটে শুরু হয়ে রাত 11টা 20 মিনিটে শেষ ট্রেন চলবে। অন্যদিকে ঢাকা থেকে ভোর 5টা 15 মিনিটে ছেড়ে যাবে প্রথম কমিউটার ট্রেন, আর সবশেষ ট্রেন ছাড়বে রাত 9টা 55 মিনিটে। মনিরা কাজুরি, 71। রমজানের ঈদকে ঘিরে সিলেটের প্রতাপপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান চলছে। এই সীমান্ত দিয়ে চোরাচালানের তালিকায় রয়েছে ভারতীয় চিনি, শাড়ি, 3 পিস, বাসমতি চাল সহ বিভিন্ন প্রকার ফল। সীমান্তে সাংবাদিক বিজিবি দেখলে মারমুখী হয়ে ওঠে চোরা কারবারিরা। বিজিবি বলছে গেল 3 মাসে শুধু সিলেট সীমান্ত থেকে প্রায় 100 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে তারা। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারেক আহমদ সানি। সূত্র বলছে বাংলাদেশ ভারত এই সীমান্ত দিয়ে রমজানের প্রতি রাতে দেশে প্রবেশ করে ভারতীয় চিনি, শাড়ি সহ বিভিন্ন প্রকার ফল। ফজরের আজান পড়তেছে, আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই এদিকে যাবেন না, এখানকার যে পরিস্থিতি খুবই খারাপ। কিছু দূর এগুতেই দেখা মিলে বেশ কয়েকজন চোরা কারবারির। তোরের ক্যামেরা দেখেই তেড়ে আসে তারা। বুঝিয়ে বলতেই কিছুটা শান্ত হয়ে তারা জানায় ঈদকে সামনে রেখে ভারতীয় পণ্যের চাহিদা বাংলাদেশে বেশি। ভাই আমরা এখানে পেটের দায় আসতেছি কাজে, বিজিবি আসবে এদিকে, আপনারা আইসেন কোন সময় চিনিগুলো আমরা ধরে নিতে পারে। পেটের দায় তো এই কাজ করা লাগে, কেন না কোয়ারি সব বন্ধ। কথার এক পর্যায়ে বিজিবি সদস্যরা আসলে পাহাড়ি এলাকা দিয়ে পালিয়ে যায় চোরা কারবারিরা। বিজিবি বলছে গেল 3 মাসে সিলেট সীমান্ত থেকে বিজিবির হাতে জব্দ হয়েছে প্রায় 100 কোটি টাকার ভারতীয় পণ্য, যার মধ্যে ভারতীয় শাড়ি, 3 পিস, চিনি, বাসমতি চাল, কিসমিস অন্যতম। কোনোভাবেই যেন এই ঈদকে সামনে রেখে শাড়ি, কাপড়, 3 পিস, বিভিন্ন কসমেটিক্স আইটেম, খাদ্যদ্রব্য কোনোভাবেই যেন এই ঈদকে সামনে রেখে এই জিনিসগুলো বাংলাদেশে না ঢুকতে পারে। আমরা সবসময় চেষ্টা করে যাই, তবে ঈদকে সামনে রেখে কিন্তু আমাদের জনবল এবং পেট্রোলের সংখ্যা অনেক বাড়িয়েছি আমরা। দেশের সীমান্ত আরও নিরাপদ রাখতে এবং চোরাচালানের হাত থেকে দেশের বিভিন্ন শিল্প খাতকে বাঁচাতে 2 দেশকে একযোগে কাজ করতে হবে বলছেন শাবিপ্রবির এই অধ্যাপক। সিলেটের যে জঞ্জা সীমান্ত তা কিন্তু না, হ্যাঁ অনেক বাংলাদেশের বিশাল একটা অঞ্চল ভারতের সাথে আমাদের কানেক্টেড, যে সবগুলো এখানে যদি এরকম হয় অন্যান্য সীমান্তগুলো কিন্তু এখান থেকে বাদ যাবে না। তো আমি মনে করি যে তাদের তদারকি, বিশেষ করে সীমান্ত বাহিনী যারা আছে এবং আমাদের যারা বিজেপি যারা আছে তাদের টেক কেয়ার করা, তাদের সার্ভিলেন্স বাড়ানো, এই বিষয়গুলো তো অত্যন্ত ইম্পর্টেন্ট। অনুসন্ধান বলছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং, প্রতাপপুর, বিছানাকান্দি, মাতুরতল, মধ্য জাফলং এবং জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, কানাইঘাট উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাই পথে আসে বিভিন্ন ভারতীয় পণ্য। রেকর্ড সংখ্যক 44 কোটি টাকার পণ্য জব্দ হয়েছে চলতি রমজান মাসে। সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির কঠোর তৎপরতা অব্যাহত থাকবে এমনটাই আশা স্থানীয় এবং ব্যবসায়ীদের। হুসাইন আহমেদ সুজাত, 71, সিলেট। সিলেটের প্রতাপপুর সীমান্তের এই চোরাচালান প্রসঙ্গে বিস্তারিত জানব দর্শক। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমদ সুজাত। আর সুজাত, এই সীমান্ত দিয়ে কোন কোন পণ্য বেশি চোরাচালান হয় এবং এগুলো আসলে কোথায় যায়? চোরাচালান বন্ধে কি ধরনের উদ্যোগ নিয়েছে বিজিবি, সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। লিনিয়া
চোরাচালান কিন্তু এই মুহূর্তে আসলে অনেকটা বেড়ে গেছে, যেটা আমাদেরকে বিজিবি জানিয়েছে যে তারা চলতি রমজান মাসে প্রায় 44 কোটি টাকার জব্দ করেছেন। তো বিজিবি সিলেট সেক্টর আমাদেরকে জানিয়েছেন যে আসলে রমজান এবং ঈদকে সামনে রেখে সিলেটের যে সকল সীমান্ত রয়েছে, বিশেষ করে জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং সিলেটের সুনামগঞ্জের বিভিন্ন পয়েন্টে কাপড়, পেঁপেস, বাসমতি চাল, চিনি সহ বিভিন্ন পণ্য বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করছে চক্র। তবে প্রতিদিন কিন্তু বিজিবির হাতে পণ্য জব্দ হচ্ছে। পাশাপাশি বিজিবি আমাদেরকে জানিয়েছে যে তারা গেল কিছুদিন আগে সিলেটের ইতিহাসের সবচেয়ে বড় চোরাচালান তারা জব্দ করে প্রায় 12 কোটি টাকার, এবং সাম্প্রতিক 3 মাসে কিন্তু প্রায় 100 কোটি টাকার পণ্য তারা জব্দ করেছে। এটাকে আমি জানিয়ে রাখি যে শুধুমাত্র বিজিবির পক্ষে এই চোরাচালান আসলে জেলা পুলিশের অন্তর্গত যে কয়েকটি থানা আছে, বিশেষ করে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, সেই সকল এলাকায় কিন্তু পুলিশের ভূমিকা রাখা প্রয়োজন আমাদের পুলিশের সময়। তবে জেলা পুলিশের একেবারেই কম। কিছু কিছু সময় কিন্তু আমরা মেট্রো এলাকায় দেখি যে কিছু চিনি কাপড় ধরা পড়ছে, তবে জেলা পুলিশের আওতাধীন এলাকাগুলিতে আমরা তেমন কোনো দেখি না। বিশ্লেষকরা আমাদেরকে জানিয়েছে যে এই যে সীমান্ত দিয়ে যেভাবে ভারতীয় চোরাই পণ্য বাংলাদেশে প্রবেশ করছে, সেটা কিন্তু বাংলাদেশের যে সকল শিল্প খাত রয়েছে সেগুলো কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবার কিন্তু সীমান্তে বিজিবির একটি কঠোর নজরদারি থাকার কারণে কিন্তু সিলেটের বাজারে তথা বাংলাদেশের বাজারে কিন্তু অবৈধভাবে ভারতীয় কাপড় কিন্তু তেমন একটা প্রবেশ করছে না, যার কারণে দেশের যে কাপড় শিল্প রয়েছে সেটা কিন্তু ভালো হচ্ছে এবং দেশের ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করতে পারছে। তবে আমরা সবচেয়ে ভয়াবহ যে দিকটা দেখেছি, আসলে সীমান্ত দিয়ে চিনি প্রবেশ করানোর চেষ্টা করছে একটি চক্র, এবং এই চিনি, ভারতীয় চিনি কিন্তু বাজারে আসার কারণে কিন্তু বাংলাদেশি যে সকল চিনি রয়েছে সেগুলো কিন্তু বিপাকের মধ্যে পড়েছে। তবে বিজিবি আমাদেরকে জানিয়েছেন যে তাদের উপরের নির্দেশনায় কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে আমরা যেটা দেখছি যে গোয়াইনঘাটে প্রতিদিন বিজিবির হাতে কোটি কোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য ধরা পড়ছে, পাশাপাশি কানাইঘাটেও ধরা পড়ছে, জৈন্তাপুরে ধরা পড়ছে, কোম্পানিগঞ্জেও ধরা পড়ছে। এবং এখানে যে অবস্থাটা আমরা দেখছি যে যারা চোরাচালানে অভ্যস্ত তারা কিন্তু সাংবাদিক, পুলিশ, বিজিবি দেখলে মারমুখী হয়ে যায়। তারপরেও কিন্তু বিজিবি অভিযান চালিয়ে যাচ্ছে এবং বিশ্লেষকরা আমাদেরকে জানিয়েছে যে এই যে সমস্যার যেটা রয়েছে সেটা দূর করতে কিন্তু দুই দেশকে এক কাজ করতে হবে, এবং এই চোরাচালান যদি কঠিনভাবে প্রতিরোধ না করা যায় তাহলে কিন্তু দেশের শিল্প খাত ধ্বংসের মুখে এগিয়ে যাবে। হোসেন আহমদ সুজাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটের প্রতাপপুরের সীমান্তের এই চোরাচালান প্রসঙ্গে বিস্তারিত আমরা জানছিলাম সহকর্মীর কাছ থেকে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বার বকুণ্ড এলাকায় কৃষক দল নেতা নাসির উদ্দিনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, ইফতারের পর সন্ধ্যা 7টার দিকে নাসির উদ্দিন হাতিলোটা এলাকায় নিজের বাড়ি থেকে বের হওয়ার পরপরই দুর্বৃত্তরা তার উপর হামলা করে। এই সময় তাকে কুপিয়ে হত্যা করে জঙ্গলে ফেলে রেখে যায়। পরে আশেপাশের মানুষ পুলিশকে খবর দিলে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নাসির উদ্দিন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এই বিষয়ে উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদরুল জানান, এলাকায় মাটির ব্যবসা নিয়ে কয়েকজনের সাথে বিরোধ চলছিল নাসিরের, এর জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। নিহত নাসিরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বান্দরবানে নাইখংছড়ি সীমান্তে আবারও আরাকান আর্মির পেতে রাখা স্থল মাইন বিস্ফোরণে মোহাম্মদ বাবু নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে লেম্বুছড়ি সীমান্তবর্তী 49 নম্বর পিলারে শূন্যরেখায় মায়ানমার সীমান্তের মধ্যে এই ঘটনা ঘটে। নাইখংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুল হক জানান, বাংলাদেশের পণ্য পাচারের জন্য মিয়ানমার সীমান্তের ওপারে যান বাবু। ওই পারে পণ্য দিয়ে ফিরে আসার সময় লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ 49 নম্বর সীমান্ত পিলারে শূন্যরেখা এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পেতে রাখা স্থলমান বিস্ফোরণ হয়। এই সময় যুবকের বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইখংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। পটুয়াখালীর কলাপাড়ায় 5ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগে হারুন মৃধা নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে কলাপাড়া পৌর শহরের উকিলপট্টি সড়ক থেকে ওই শিশুকে বিস্কুট খাওয়ানোর কথা বলে অপহরণ করে হারুন মৃধা। পরে শিশুটিকে নাচনাপাড়ার ভাড়া বাসায় একটি কক্ষে আটকে রাখে। এদিকে বিভিন্ন এলাকায় খোঁজ করে না পেয়ে কলাপাড়া থানায় অভিযোগ করে তার পরিবার। বুধবার সকালে অপহরণকারী হারুন হাসপাতাল এলাকায় গেলে শিশুটি কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে এসে পুরো ঘটনা জানায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রি লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান জানান, বুধবার বিকেল 5:30টার দিকে ওই কারখানায় আগুন লাগে। এটি মূলত চিপসের প্যাকেট তৈরি কারখানা। কারখানাটিতে চিপসের প্যাকেট তৈরির দাহ্য পদার্থ মজুদ ছিল, যা আগুনের তীব্রতা বাড়ায়। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার মালামাল ও মেশিনারিজের ব্যাপক ক্ষতি সাধন হয়। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। জীবনের ঝুঁকি নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী সাব রেজিস্ট্রার অফিসে কাজ করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। 1940 সালে নির্মাণ করা অফিস ভবনটি এখন ব্যবহারের অযোগ্য ও চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। 3 বছর আগে এ নিয়ে চিঠি পাঠালেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি বা ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। আজিজুর রহমান রনির প্রতিবেদনে বিস্তারিত। প্রতিনিয়ত ঝরে পড়ছে ইটের গুঁড়ি ও চুনের সুরকি। যে কোনো সময় ভবনের পুরো ছাদ ধসে পড়ার শঙ্কা করেন 85 বছরের পুরনো এই ভবনে কর্মরত কর্মচারীরা। জরাজীর্ণ এই ভবনে আতঙ্ক ও প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করছেন 21 জন কর্মকর্তা ও কর্মচারী। উপজেলার 14টি ইউনিয়নের মানুষ এখানে আসেন সেবা নিতে। ভবন ধসের আতঙ্ক নিয়েই সেবা নিতে হচ্ছে তাদের। ঝুঁকি নিয়ে কাজ করছেন দলিল লেখকরাও। ভিতরে কর্মচারী আছে, তাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় একটা লোক মার্ডার হয়ে যেতে পারে। দলিল লেখক অফিস যারা আছে, এটা জীবনের প্রতিদিন তাদের ঝুঁকি আছে। যে কোনো মুহূর্তে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধসে পড়েছে। এই অফিসটা খুবই ব্যবস্থা করছে। নতুন আধুনিক মানের বিল্ডিং এখানে তৈরি করে এলাকার এবং অফিসের কর্মকর্তা কর্মচারীদের জীবনের ঝুঁকিতে মুক্ত করবে। ছাদের পলেস্তরা খসে পড়ে আহত হবার ঘটনাও ঘটেছে। আবার রেকর্ড রুমে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি ও দলিলপত্র পানি পড়ে নষ্ট হয়েছে। দলিল আছে এবং অন্যান্য কাগজপত্র আছে, গুরুত্বপূর্ণ কাগজ আছে, ওইখানে পলেস্তরা বাইকে পড়ে এবং পানি পড়ে মাঝে মাঝে। এই জন্য আমরা ঝুঁকির ভিতরে আছি। আমরা ঝুঁকিপূর্ণ অবস্থা, যে কোনো মুহূর্তে বিল্ডিংটা ধসে পড়ে যেতে পারে। আমরা অনেক রিস্ক নিয়ে আমরা অফিস করা লাগে এবং আমার সে আতঙ্কের মধ্যে আছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান, 2 বার সংস্কার করা হলেও ব্যবহারের অযোগ্য এই ভবন এখনো পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। 2022 সালে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি পাঠালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এই বিল্ডিংটা সংস্কারের জন্য আমি গত 22 সালে গণপূর্তকে চিঠি লিখছিলাম আমাদের অফিসার আগে, যার কপি স্থানীয় প্রশাসনের চিফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে এবং অদ্যবধি সেই সংস্কারের ভবন পরিত্যক্ত ঘোষণার বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে আমরা আমাদের জানা নেই। 1940 সালে ব্রিটিশ সরকার নির্মাণ করে এই ভবন। আজিজুর রহমান রনি, 71, গোপালগঞ্জ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে গোপালগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আজিজুর রহমান রনি। আর রনি, এই ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কারে এখন পর্যন্ত কেন উদ্যোগ নেওয়া হয়নি, আর কর্তৃপক্ষের কেউ সেটি পরিদর্শন করছেন কি? রনি। আমি সর্বশেষ জানার জন্য গোপালগঞ্জের জেলা প্রশাসক বলেছি, তিনি আসলে বিষয়টি অবগত ছিলেন না। তিনি 71 টেলিভিশনের মাধ্যমে কিন্তু বিষয়টি জানতে পেরেছেন যে 21 জন সরকারি কর্মকর্তা কর্মচারী আসলে জীবন সংখ্যায় রয়েছেন, ভবন ধস আতঙ্কে রয়েছেন। তিনি আমাকে বলেছেন যে 2022 সালে আসলে এই ভবনের যে পরিত্যক্ত ঘোষণার জন্য যে সরকারিভাবে
যে চিঠি পাঠানো হয় তিনটি দপ্তরকে, জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসক এবং গণপূর্ত ভবনকে আসলে নির্বাহী প্রকৌশলী যিনি ছিলেন তার বরাবর কিন্তু আসলে ভবনটি পরিত্যক্তর জন্য কিন্তু আসলে চিঠি পাঠানো হয়। সে সময় আসলে আপনি জানেন যে গোপালগঞ্জের যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান তিনি আসলে সদ্য কয়েক মাস এসেছেন। সে সময় তিনি না থাকার কারণে তিনি আসলে জানেন না যে কেন কি কারণে আসলে এই ভবন ধস আতঙ্ক প্রতিরোধ করার জন্য আসলে সেই সময়ের যেসব কর্মকর্তারা ছিলেন তারা কেন আসলে ব্যবস্থা নেয়নি এই বিষয়টি তিনি আসলে নিশ্চিত করতে পারেননি। তবে তিনি আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই তিনি এই কাশিয়ানীর যে সাব রেজিস্ট্রি অফিস রয়েছেন সেখানে তিনি পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা যে 21 জন কর্মকর্তা কর্মচারী রয়েছে এবং যারা সেখানে দলিল লেখেন এবং সাধারণ মানুষ যারা এখানে সেবা নিচ্ছেন এবং সেবা দিচ্ছেন তাদের পাশে তিনি থাকবেন এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়া তিনি এও জানিয়েছেন যে এরই মধ্যে তিনি 71 টেলিভিশনের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি এরই মধ্যে সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে তাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন যে ভবনটি আসলে পরিত্যক্ত করা যাবে কিনা সে বিষয়ে পরিদর্শনের জন্য কিন্তু এরই মধ্যে তিনি নির্দেশনা দিয়েছেন। লিনিয়া, আপনি জানেন যে কাশিয়ানী উপজেলার যে 14টা ইউনিয়নের মানুষ সহ উপজেলাবাসী কিন্তু এখানে আসলে সেবা নিতে আসেন এবং তারা কিন্তু প্রাণের সংখ্যা নিয়েই এখানে সেবা নিয়ে থাকেন। এছাড়া যারা দলিল লেখক রয়েছেন তারাও কিন্তু প্রতিনিয়ত একই ঝুঁকি নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে জীবন ঝুঁকি নিয়ে কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। আমি কাশিয়ানী উপজেলার সাব রেজিস্ট্রার শাহ মোহাম্মদ আরিফের সঙ্গে কথা বলছি। তিনি আমাকে জানিয়েছেন যে 2022 সালে আসলে এই ভবনটি পরিত্যক্তের জন্য অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে তারা কিন্তু 3টি দপ্তরকে আসলে চিঠি দিয়ে জানান যে ভবনটি ঝুঁকিপূর্ণ এবং সেখানে আসলে কাজের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত আরো জানবো পরবর্তীতে। আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক, গোপালগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুর রহমান রনি। দেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। যেভাবে মানুষের বাড়িঘর দখল, মব জাস্টিস চলছে, এ থেকে উত্তরণের জন্য দ্রুত সময়ে গণতান্ত্রিক নির্বাচন দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বুধবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের দুর্গাপুরের রাজাপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বরকতুল্লাহ বুলু এসব কথা বলেন। তিনি এ সময় দ্রুত সময় নির্বাচনের দাবি জানান। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করেন নেতাকর্মীরা। বিনিয়োগ নাই, দেশের মানুষের আশা এবং এই যে মব জাস্টিসের নামে মানুষের ঘর বাড়ি দখল করা, এই যে অবনতি চলছে, এই একমাত্র উত্তরণ হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার, এই ছাড়া না। বাংলাদেশের সব সমস্যার সমাধান সংসদে হতে হবে, এর বাইরে কোনো সমাধান নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহি থাকবে এমন সরকার গঠনের মাধ্যমেই সকল সমস্যার সমাধান হবে। অন্য কোনো গোষ্ঠী বা ব্যক্তির কাজ নয় বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ বা বিভিন্ন সমস্যার সমাধান দেয়া। বাংলাদেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার যুদ্ধ শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে এই অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে। নির্বাচনের পরে যখন নির্বাচিত সরকার হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, তার মাধ্যমে আমরা আরো যে সমস্যাগুলো আছে একটার পর একটা সমাধান করব। এর সমাধান হবে নির্বাচিত সংসদে, আগামী নির্বাচিত সংসদে সবকিছুর সমাধান দিতে হবে। ৭১-এর সাথে জুলাই আগস্টের আন্দোলন তুলনা করে দেশে বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার বিকালে নোয়াখালীর সেনবাগ প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানে কথা বলেন তিনি। এই সময় তিনি বলেন, ৭১ সাল ৭১ সালই আর ২০২৪ সাল বৈষম্য বিরোধী আন্দোলন বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তির যুগপথ আন্দোলনে সফল হয়েছে জুলাই আগস্টের বিপ্লব। পরে তিনি সবাইকে এক থাকার আহ্বান জানান। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সৌন্দর্য বৃদ্ধি পাবে।
এই আন্দোলন বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তি আন্দোলন যৌথভাবে সফল হয়েছে। জুলাই আগস্টের বিপ্লব তা অনুগ্রহ করে এমন কথা বলে দেশে বিভাজন তৈরি করার কোন প্রয়োজন আছে বলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি। তাই বিএনপির জনপ্রিয়তা দেখে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে জানান কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও বিএনপির সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম। বুধবার সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারীতে জর্জ একাডেমি স্কুল প্রাঙ্গণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপির জনসমর্থন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে তিনি বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি সহ কোনো ধরনের অনিয়মের সাথে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানান। পরে দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার পুরোপুরি সুস্থতা কামনা করেন এতে কয়েক হাজার নেতাকর্মী। বিএনপি নামক রাজনৈতিক দলটি হচ্ছে এককভাবে জনপ্রিয় দল, অন্য কোন রাজনৈতিক দল এর ধারে কাছেও নয়। যাদের রাজনীতিতে যাদের অবস্থান নেই, জনপ্রিয়তার ধারে কাছে নেই, তারা নানা রকম ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বানচাল হয়ে যায়। সাতক্ষীরায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের তুফান মিলনায়তনে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা অঞ্চল এই ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সোনালী ব্যাংক যশোর শাখার জেনারেল ম্যানেজার ইকবাল কবির, সাতক্ষীরা শাখা ডেপুটি জেনারেল ম্যানেজার AKM ফারুক ফয়সাল, অগ্রণী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জিলুর রহমান। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা যোগ দেন। স্বাধীনতা দিবসে মৌলভীবাজার অঞ্চলে বীর মুক্তিযোদ্ধা এবং 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের সম্মানে ইফতারের আয়োজন করা হয় বাংলাদেশ সেনাবাহিনী 17 পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার তত্ত্বাবধানে। বুধবার জেলা সদরে আয়োজিত ইফতারে 17 আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল মাবুদ অতিথিদের সাথে মত বিনিময় ও ঈদ উপহার দেন। এ সময় শাহাদত বরণকারী মুক্তিযোদ্ধা ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের পরিপূর্ণ সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। টাঙ্গাইলের ঘাটালে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সেনানিবাসের মাল্টিপারপাস হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে 19 পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মসিহুর রহমান আহতদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি বিশেষ দোয়া ও ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত জুলাই অভ্যুত্থানে আহত 36 জনকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ করা হয়। অসুস্থ 9 জনকে সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সেনানিবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝিনাইদহের দর্জিপাড়া এখন শেষ সময়ের ব্যস্ততায় মুখর। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ। চলতি সপ্তাহেও টেলার্সগুলো নতুন কাপড় বানানোর অর্ডার নিয়েছে। সময় মতো এসব ডেলিভারি দেয়া যাবে বলছেন মালিকেরা। এদিকে দর্জি শ্রমিকরা পরিশ্রমের তুলনায় মজুরি কম জানালেও টেলার্স মালিকরা বলছেন মজুরি গত বছরের তুলনায় বেড়েছে। বিস্তারিত রাজীব হাসানের তথ্যছবিতে প্রতিবেদন। ঈদের আর কয়েকদিন বাকি, দম ফেলার ফুরসত নেই ঝিনাইদহের দর্জির দোকানে। কাপড় তৈরির কারিগর দর্জি শ্রমিকদের কাজ চলছে ভোর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত। প্রতিদিনের সেলাই করা পোশাক প্যাক হয়ে শোভা পাচ্ছে বিপণী বিতানে। ব্যক্তিগত অর্ডারও নিয়ে যাচ্ছেন ক্রেতা। শ্রমিকরা বলছেন তুলনামূলকভাবে মজুরি কম হওয়ায় নিজেদের ঈদ আনন্দ উদযাপন নিয়ে সংশয়ে রয়েছেন। টেলার্স মালিকরা চাইলেই আরও কিছু বাড়াতে পারেন পারিশ্রমিক। আসলে আমাদের এই পেশায় যে পরিমাণ পরিশ্রম সেই অনুযায়ী পারিশ্রমিক পাওয়া যায় না। ঈদের কেনাকাটা বাজার ঘাট মনে করেন তো ওইভাবে হয় না। 6টাতে রাত 12টা তো আমাদের কাজ করি,
কিন্তু আমরা যে কাজ করি কিন্তু পরিশ্রম সেই আমাদের হয় না। কাস্টমারের থেকে নেওয়ার সময় কিন্তু ওরা ঠিকই বলে যে আমাদের কারিগরের শতকরা 20 টাকা এবং ইফতারি খরচ, রাত জায়গা রাইট ডিউটি খরচ এবং ঈদ বোনাস অনেক কিছু দেয়, আসলে পুরোটাই ভুল। তবে টেইলর্স মালিকরা জানান গত বছরের তুলনায় দর্জি শ্রমিকদের কাপড় প্রতি পারিশ্রমিক বেড়েছে। চলতি সপ্তাহেও তারা কাপড়ের অর্ডার নিচ্ছেন, সেখানেও পারিশ্রমিক বাড়ানো হয়েছে। শেষের দিকে এসে অর্ডারের চাপ একটু বেশি আছে, তো মজুরি খবর ঠিকমতো দিতে পারছে না, মানে ক্রেতারা একটু কম নিয়ে করতে হচ্ছে। গত বছরের তুলনায় এবার 10 টাকা করে রেট বাড়ানো হয়েছে। গত বছরের থেকে এবছর ব্যবসা স্বাভাবিক তুলনায় কম, তবে নিরিবিলি ব্যবসা চলছে আর কি, ওই হুটোপাটা নেই। এদিকে সময় মতো কাপড় হাতে পেয়ে খুশি ক্রেতা। দর্জি শ্রমিকদের মজুরি বৃদ্ধির পক্ষে কথা বলেন তারাও। আমাদের একটাই মানে যে মানে শেষ পর্যন্ত যেন সময় মতো আমরা ডেলিভারিটা পাই। যেভাবে দিচ্ছে যে তারিখের ভিতর সেভাবে কাপড় দিচ্ছে। তারা যেহেতু পরিশ্রম করে তাদের ন্যায্য মূল্যটা তো অবশ্যই তাদের এটা অধিকার। তবে দর্জি শ্রমিক ইউনিয়নের নেতারা পারিশ্রমিক বৈষম্য দূর করার দাবি তুললেও দোকান মালিক সমিতির নেতারা বলছেন গত বছরের তুলনায় শ্রমিকদের 3 পিস, শার্ট, প্যান্ট সহ অন্যান্য কাপড়ে পিস প্রতি 5 থেকে 10 টাকা বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেকটা কাজের উপরে 20 টাকা 30 টাকা আমরা বাড়াই দিয়ে আমরা একটা মীমাংসা করে কাজে বসাইছি। আগামীতে যাতে আমরা ন্যায্য পাওনা অধিকার পাই, যাতে কোনো বৈষম্য না থাকে, সেটাই আমরা এলাকে দাবি রাখতে পারি। জেলায় প্রায় 1000 টেইলার্স রয়েছে, এর মধ্যে সদর উপজেলাতে রয়েছে 4 শতাধিক দোকান। হাসান আহমেদ, 71। নারায়ণগঞ্জের 2500-এ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। 2500 পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন। এই সময় 2500 থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন, সহকারী কমিশনার ভূমি নিয়ামত উল্লাহ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে দুপুরে উপজেলা মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামের নিউ মোরিং নেভাল বার্থে দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হয় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সমুদ্র অভিযান। বুধবার দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত জাহাজটি দেখতে ছুটে আসেন বিভিন্ন এলাকার নানা বয়সী মানুষ। এতে এমন একটি সুযোগ পেয়ে খুশি দর্শনার্থীরা। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের নিউ মোরিং নেভাল বার্থে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সমুদ্র অভিযান উন্মুক্ত প্রদর্শনীতে যোগ দিতে লোকজন আসতে শুরু করেন দুপুর থেকেই। রমজানের কারণে ভিড় কিছুটা কম থাকলেও নানা বয়সী মানুষ এই যুদ্ধজাহাজ দেখার সুযোগ পেয়ে মহাখুশি। অনেকেই আসেন পরিবারের সদস্যদের সাথে নিয়ে। আজকে যেহেতু একটা দিবস উপলক্ষে নৌবাহিনী একটা সুযোগ করে দিয়েছে, আমরা সেই সুযোগটা কাজে লাগালাম। আসার পরে অনেক কিছু দেখতেছি, কামান দেখতেছি, যুদ্ধজাহাজে এসে। যুদ্ধজাহাজ নিয়ে মানুষের কৌতূহল আর প্রশ্নের জবাব দেন নৌবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা। দর্শনার্থীদের জাহাজের বিভিন্ন অংশের কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। নিজেরও একটা ইচ্ছা আছে মনের মধ্যে যে হয়তো কোনোদিন যদি আমার দ্বারা পসিবল হয় আর যদি আল্লাহ সহায় থাকে তাহলে হয়তো কোনোদিন এখানে সার্ভ করতে পারবো। বাংলাদেশকে যেভাবে রক্ষা করবে একটা অস্ত্র তৈরি হয়েছে বা এটা আমাদের দেখানো হয়েছে, এটার বিষয়ে বলা হয়েছে। উই আর ভেরি থ্যাঙ্কফুল দ্যাট নেভি আমাদের জন্য একটা নাইস একটা গ্রেট অপরচুনিটি ক্রিয়েট করছে। অ্যাক্সেস ডিফেন্স আর্টিকেলসের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর জন্য সংগ্রহ করে 2016 সালে কমিশন লাভ করে। দৈর্ঘ্যে 378 ফুট আর প্রস্থে 43 ফুট। জাহাজটির ওজন 3250 টন। 29 নটিক্যাল মাইলে ছুটতে পারা জাহাজটিতে 178 জন অফিসার ও নৌসেনা থাকার ব্যবস্থা রয়েছে। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, স্বাধীনতা যুদ্ধে নৌবাহিনীর অনেক অবদান রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় উপকূলীয় অঞ্চলে টহল, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ এবং জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম তারা। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করা, সামুদ্রিক নিরাপত্তা, আমাদের ইকোনমিক জোন যেটা আছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, সেটা নিরাপত্তা রক্ষা করা,
ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনীতিকেও সর্বদা গতিশীল রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম নৌঘাটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরে কোস্টগার্ডের যুদ্ধজাহাজ BCGS অপরাজেয় বাংলার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। বুধবার দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত এ জাহাজ দেখতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ পায়রা বন্দরের জেটিতে ভিড় করে। নাবিকদের সমুদ্র জীবনযাপন, বিভিন্ন যুদ্ধ সামগ্রী ও অস্ত্র দেখতে পেয়ে খুশি হয় দর্শনার্থীরা। অন্যদিকে এই সময় কোস্টগার্ড জাহাজের প্রশিক্ষকরা নদী তীরবর্তী অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন সহ যুদ্ধ কৌশল সম্পর্কে দর্শনার্থীদের কাছে বর্ণনা করেন। আমার অনুভূতি অনেক ভালো। আমি ধন্য আমার জীবনে এরকম একটা জিনিস দেখার জন্য। যুদ্ধ সামগ্রী, আরও বিভিন্ন জিনিস, মেশিন গান ইত্যাদি আমরা দেখেছি। ইনস্ট্রাক্টররা যুদ্ধের যেসব সামগ্রী থাকে সেগুলো বাচ্চাদেরকে শিখিয়েছে, বুঝিয়েছে। শিক্ষার্থীরা দেখছে এই স্যারদের মাধ্যমে এরা কিভাবে যুদ্ধ করছে, কিভাবে মেশিন গান চালায়। মোংলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কোস্টগার্ড ও নৌবাহিনীর যুদ্ধজাহাজ BCGS কামরুজ্জামান ঘুরে দেখলেন দর্শনার্থীরা। কোস্টগার্ড জাহাজ BCGS কামরুজ্জামান এর অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম জানান, বুধবার দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত কোস্টগার্ডের এই যুদ্ধ জাহাজটি দেখতে মোংলা শহর, রামপাল, দাকোপ উপজেলা থেকে ছুটে আসে মানুষ। স্বাধীনতা দিবস উপলক্ষে বাহারি রঙের পতাকা দিয়ে সাজানো হয় সমুদ্রগামী জাহাজটি। কোস্টগার্ডের এই জাহাজটি দেশের সমুদ্র সীমায় সর্বদাই টহল কাজে নিয়োজিত। অন্যদিকে দিগরাজ নেভাল বার্থে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় নৌবাহিনীর আরেকটি যুদ্ধজাহাজ বানৌজা ধলেশ্বরে। এই সময় দর্শনার্থীরা জাহাজে প্রবেশ করে নানা ধরনের যুদ্ধ সরঞ্জাম ঘুরে দেখেন।